18টা ডিস্ট্রিক্টের অধীনে 30টা উপজেলায় আমরা আগামীকাল সকাল 9টা থেকে টিকা কার্যক্রম মিজেলস আমরা শুরু করতে যাচ্ছি। কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আগুন, 5 মরদেহ উদ্ধার, একজনের অবস্থা সংকটাপন্ন, কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিস। বিনিয়োগে বাধা কোথায়, ব্যবসায়ীদের কাছে শুনলেন প্রধানমন্ত্রী। চলমান সংকট অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে, মন্তব্য অর্থমন্ত্রীর। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজপথে 11 দলের বিক্ষোভ, রাজনৈতিক ঐক্য ছাড়া সরকার টিকতে পারবে না, মন্তব্য নাহিদ ইসলামের। পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন, অবৈধ মজুদ রোধে অভিযান, পাচারকারীদের প্রয়োজনে মৃত্যুদণ্ড, বললেন আইনমন্ত্রী। নিখোঁজ পাইলটকে খুঁজছে যুক্তরাষ্ট্র, সন্ধান দিতে পুরস্কার ঘোষণা ইরানের। তেহরানের পেট্রোকেমিক্যাল ও পারমাণবিক স্থাপনায় হামলা। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি আছি জান্নাতুল সাদিয়া। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হামের উপসর্গ নিয়ে দেশের 2 জেলায় মারা গেছেন 4 শিশু, এর মধ্যে 3 জন রাজশাহীর এবং কুষ্টিয়ার 1 জন। এখনও দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে অনেক শিশু। সংক্রমণের উচ্চ হার ঠেকাতে ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু করছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জানালেন, 6 থেকে 59 মাস বয়সী দেশের সকল শিশুকে টিকার আওতায় আনতে চায় সরকার। উচ্চ সংক্রমণশীল হামের ভাইরাস আতঙ্কে এখন সারা দেশ। হামের জীবাণু নিয়ে সব বয়সের রোগীরাই হাসপাতালে আসছেন, তবে 6 মাস থেকে 5 বছরের শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে এই রোগে। হামে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত 50 শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে সারা দেশ থেকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন বলছে, সারা দেশে ছড়িয়ে পড়া এই ভাইরাসে আক্রান্ত প্রায় 700 জন। এমন পরিস্থিতিতে সংক্রমণের হার বেশি এমন 18 জেলায় জরুরি ভিত্তিতে হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, কোরবানি ঈদের আগেই দেশের সব শিশুর জন্য এই টিকা নিশ্চিত করা হবে। আমরা আগামীকাল রবিবার সকাল 9 ঘটিকা থেকে আমরা আমাদের টিকা কার্যক্রম শুরু করতে যাচ্ছি। 18টা জেলার অধীনে 30টা উপজেলাকে আমরা হিট করতে চাচ্ছি। এখন ওইখানের মিজেলসের আক্রমণটা বেশি বিদায়। প্রাথমিকভাবে 30 উপজেলার 12 লাখেরও বেশি শিশুকে টিকা কার্যক্রমের আওতায় আনবে সরকার। ফার্স্ট হিটে নিয়েছি, ফার্স্ট কনসিডারেশন নিয়েছি 6 মাস থেকে 59 মাস, মানে 5 বছর থেকে 1 মাস কম। এই গ্রুপটাকে আমরা কালকে থেকে শুরু করতেছি। এদের সাথে যারা আক্রান্ত পেশেন্ট, জ্বর অথবা যাদের মিজেল হয়েছে, তাদেরকে আমরা সাথে সাথে ভিটামিন এ খাওয়াই দিব। টিকা কার্যক্রমের উদ্বোধনের দিনে অন্তত 5 উপজেলায় উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করবেন মন্ত্রী, প্রতিমন্ত্রী অথবা সচিব পর্যায়ের কর্মকর্তারা। আর সারা দেশের টিকা কার্যক্রমের সার্বিক পর্যবেক্ষণ ও তত্ত্বাবধানে থাকবেন প্রধানমন্ত্রী নিজে। আমাকে আমার মানুষকে বাঁচাতে হবে, আমার শিশুদের বাঁচাতে হবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। যা কন্টেন্ট। হামের টিকাদান কর্মসূচিতে জনগণকে অংশগ্রহণ ও সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত। শনিবার এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান প্রতিমন্ত্রী। বলেন, রবিবার সকাল 9টা থেকে দেশের 18 জেলার 30টি উপজেলায় শুরু হচ্ছে এই বিশেষ টিকাদান কর্মসূচি। জনিত পরিস্থিতির জন্য আমরা জরুরি হাম রুবেলা টিকাদান কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আগামীকাল রবিবার সকাল 9টায় দেশের 30টি উপজেলা 18টি জেলায় আমরা এই টিকাদান কর্মসূচি শুরু করছি। আমি ওই এলাকার সমস্ত জনগণকে আহ্বান জানাবো এই কর্মসূচিতে অংশগ্রহণ করার এবং সহায়তা করার। রাজধানীতে প্রতিদিনই বাড়ছে হামের রোগী, যা সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধের পাশাপাশি এই ভাইরাসে নতুন কোনো মিউটেশন হচ্ছে কিনা সে বিষয়ে গবেষণা জরুরি। কমিউনিটি ইমিউনিটি ফিরিয়ে আনতে দ্রুততম সময়ের মধ্যে টিকাদান সম্পন্ন করার পরামর্শ তাদের। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। শিশু হাসপাতালের আইসিইউতে মাত্র 6 মাস বয়সী নিতু। পৃথিবীর কোনো কিছু বুঝে ওঠার আগেই তার শরীরে প্রতিস্থাপিত হয়েছে ভারী চিকিৎসা সরঞ্জামাদি। ছোট্ট নিথুর শরীরটা হামে আক্রান্ত। রোগীর চাপে এই হাসপাতালে হাম ওয়ার্ডে জায়গা নেই, তাই হচ্ছে না নতুন করে ভর্তি। আশপাশের হাসপাতালগুলোর অবস্থাও প্রায় একই। মাউতেল গেলাম, ওই জায়গায় অক্সিজেন বেড পাইনি। তারপরে আবার কলেজ মেডিকেল গেলাম, অক্সিজেন বেড ওই জায়গাও পাইনি। পরে মুগদা মেডিকেল গেলাম, ওই জায়গাও পাইনি।
তারপর এই হসপিটালে এসে ভর্তি হয়েছি। অনেক অসুস্থ ছিল, তারপরে এখানে এসে ভর্তি হয়েছি। ভর্তি অনেক করে আল্লাহর রহমতে এখন একটু ভালোই আছে। ওয়ার্ডের বাহিরেও কিছু রোগী আছে, এর মধ্যে কিছু রোগী যেগুলি ক্রিটিক্যাল বেশি সেগুলিকে আমরা আইসিইউতে রাখতেছি, যেগুলো একটু লেস ক্রিটিক্যাল সেগুলিকে আমরা ওয়ার্ডে রাখতেছি। দেশের জনস্বাস্থ্য পরিস্থিতির এই রূঢ় বাস্তবতার গল্পটা শুরু হয়েছিল অবহেলা থেকে। সম্প্রসারিত টিকাদান কার্যক্রমের 2019 থেকে 23 সালের মূল্যায়ন জরিপ অনুযায়ী 12 মাস বয়সের মধ্যে পূর্ণ টিকাদানের হার ছিল যথাক্রমে 83.9% ও 81.6%। পরবর্তীতে তা কমে আসে ব্যাপক হারে। কারণে এগুলো চলতেছিল, যার ফলে কমিউনিটিতে প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠার বদলে বেড়েছে সংক্রমণের হার। তাই হাম সাধারণ রোগ হলেও বেড়েছে প্রাদুর্ভাব, বলছেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। হামের টিকা দেওয়ার কারণে যেভাবে আমাদের দেশের মানুষের শরীরে প্রতিরোধ ক্ষমতাটা গড়ে উঠেছিল এবং শিশুদের জন্য একটা সুরক্ষা বলয় তৈরি হয়েছিল, টিকাদানে ছেদ পড়ার কারণে সেই সুরক্ষা বলয়ের মধ্যে কতগুলো ছিদ্র বা ঘাটতি তৈরি হয়। মানুষের যে সম্মিলিত প্রতিরোধ ক্ষমতা সেটি হামের ক্ষেত্রে যা ছিল এটি কমে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়া বিষয়ক সাবেকি উপদেষ্টা জানান, হাম আরএনএ ভাইরাস হওয়ায় এর মিউটেশন বা ভ্যারিয়েন্ট পরিবর্তন অস্বাভাবিক কিছু নয়। তবে গবেষণা চলমান থাকাকালীন সময়ে টিকাদানের মাধ্যমে প্রতিরোধ ব্যবস্থা নতুন করে গড়ে তোলা জরুরি। আমাদের স্বাস্থ্য বাজেট কম, আর ওদিকে স্বাস্থ্য ব্যয় হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। তাহলে আমাদের কি হচ্ছে জিনিসটা? আলটিমেটলি আমরা স্বাস্থ্যের যত্ন নিতে পারছি না, রাষ্ট্র আমাদের স্বাস্থ্যের দায়িত্ব নিতে পারছে না, এবং আলটিমেটলি জনগণ কিন্তু সাফার করছে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে 2026 সালের মধ্যে হাম ও রুবেলা মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা ছিল, অর্থাৎ এই 12 মাসে হামের সংক্রমণ থাকবে শূন্যের কোটায়। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব সেই লক্ষ্যমাত্রা থেকে বাংলাদেশকে বেশ দূরে নিয়ে গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুনের ঘটনায় 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। আহতদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার দুপুরে রাজধানীর কদমতলীর চৌরাস্তার আলবারাকা হাসপাতালের পাশে গ্যাস লাইটার কারখানায় আগুন লাগে। 1.5 ঘন্টার চেষ্টার পর বেলা 2:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। শুরুতে ফায়ার সার্ভিসের 3টে ইউনিট কাজ শুরু করে, পরে আরো 4টি ইউনিট যোগ দেয়। আর আগের বার ওই ঠিক একই টাইমে আগুন লাগছে, এর আগে এখানে 2বার আগুন লাগছে। পরে ফায়ার সার্ভিস 5 জনের মরদেহ উদ্ধার করে, তবে তারা নারী বা পুরুষ তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। লাইটার ফ্যাক্টরির ক্ষেত্রে যে জিনিসটা হয়, এখানে বিউটেন গ্যাস থাকে এবং হাইড্রোকার্বন, যেটা মনে করেন দ্রুত আগুনটাকে ছড়ায় দেয় আসলে। আর কিছু কিছু ক্ষেত্রে প্রোপেন গ্যাসও এখানে ইউজ করা হয়। বড় বড় কম্প্রেসার মেশিন আছে, সিলিন্ডার আছে, আসলে মাল্টি হ্যাজার্ড এগুলোর মধ্যে থাকে, যার কারণে এগুলো মাথায় রেখে আসলে আমাদের কাজ করতে হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, তবে কারখানায় অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলে জানায় ফায়ার সার্ভিস। আহতদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন। আমার তো একটাই মা, আর তো কিছু নাই। নিহতদের মরদেহ আনা হয় মিডফোর্ড হাসপাতালে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। এদিকে নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব প্রধানমন্ত্রী নিয়েছেন। তিনি ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি আরও জানান, নিহতদের পরিবারকে শ্রম মন্ত্রণালয় 2 লাখ টাকা করে দেবে। কারখানার মালিক ও সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন তিনি। যারা মারা গিয়েছেন তাদেরকে 2 লক্ষ টাকা করে আগামীকাল আমার শ্রমমন্ত্রী এসে দিবেন। এইখানে আসছি, এটা ভেঙে এখন দেখব ভিতরে লাশ আছে কিনা, যাতে আর আগুন না ছড়ে মানুষের যাতে ক্ষয়ক্ষতি না হয়, ওটার ব্যবস্থা করার জন্য প্রশাসন আছে, আমিও আছি, আমাদের পলিটিক্যাল নেত্রী আছেন। এর বাইরেও যদি কোনো দায়িত্ব পালন করতে হয় আপনারা দেখুন, আমরা দায়িত্ব পালন করব। যদি কেউ দায়ী হয়ে থাকে আমরা এটা দেখবো, খতিয়ে দেখবো এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। দেশের ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ পরিস্থিতি নিয়ে শীর্ষ ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল 11:30টায় তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় 3.5 ঘন্টা এই বৈঠক হয়। বৈঠকে দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, বিনিয়োগ পরিস্থিতি, জ্বালানি সংকট মোকাবেলা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
দেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগে গতি ফেরাতে সরকার গঠনের পর দেশের শীর্ষ ব্যবসায়ীদের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রাইভেট সেক্টর অ্যাডভাইজারি কাউন্সিলের প্রথম সভায় অংশ নিয়ে ব্যবসায়ীদের সাথে সরাসরি কথা বলেন সরকার প্রধান। বৈঠকে ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, বে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, র্যাঙ্কস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানা রৌফ চৌধুরী, এসিআই এর ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলা সহ শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফটকে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, বন্ধ কলকারখানা চালুর বিষয়েও আলোচনা হয়েছে। যেই মিল কারখানাগুলো বন্ধ হয়ে গেছে এগুলোকে কিভাবে চালানো যায়, সরকারি মিল কারখানা যেগুলো বন্ধ হয়েছে এগুলোকে কিভাবে আবার শুরু করা যায়। সুতরাং সার্বিকভাবে যে নতুন প্রজেক্টের বাইরেও যেগুলো পুরনো প্রজেক্ট বন্ধ হয়ে আছে এগুলো চালু করার জন্য আলোচনা হয়েছে। বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসায়ীরা কোথায় বাধা পাচ্ছেন, এগুলোর সমাধান প্রধানমন্ত্রী দ্রুত করতে চান বলে বৈঠকে জানান তারেক রহমান। এই তো বিনিয়োগ বান্ধবের হওয়ার যে প্রক্রিয়া, সেই হিসাবে আজকে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বসা হয়েছে। তাদের কাছ থেকে উনি শুনেছেন যে বিনিয়োগের প্রতি বাধা কোথায়, তাদের বিনিয়োগে বাধা কোথায় কোথায় পাচ্ছে, এগুলোর সমাধান উনি করতে চান, খুব সহসা করতে চান এবং এইগুলো শুনেছেন। কিছু কিছু সমাধান অন দ্য স্পট দিয়েছেন, আর বাকিগুলো আলোচনার মাধ্যমে সমাধান দেওয়া হবে। বৈঠকে মাঝারি উদ্যোক্তাদের রফতানিতে উৎসাহিত করতে লাইসেন্স প্রাপ্তি সহজীকরণ, আমদানি রফতানি ও বাণিজ্যের গতি আনতে গভীর সমুদ্র বন্দর চালুর আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে বসেছে বিএনপি। রাত 8:45টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকের সভাপতিত্ব করছেন। সবশেষ নির্বাচনের আগে গত 9 জানুয়ারি দলটির স্থায়ী কমিটির বৈঠক হয়েছিল। এবারের বৈঠকে দল ও অঙ্গ সহযোগী সংগঠনের পুনর্গঠন নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া সংরক্ষিত নারী সংসদ সদস্য নির্বাচন প্রক্রিয়া, সর্বশেষ রাজনৈতিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। স্থায়ী কমিটির সভায় উপস্থিত রয়েছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন, ডক্টর মঈন খান ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। এছাড়া নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমানও যুক্ত হয়েছেন। দর্শক, এই মুহূর্তে অনূর্ধ্ব 20 সাফ জয়ী চ্যাম্পিয়ন দলকে হাতির ঝিলে সংবর্ধনা দেওয়া হচ্ছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সভাপতি আছেন, ওনারা কথা বলবেন। আমি মনে করি আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একজন প্রশাসক হিসাবে এই দেশ আমার সন্তানেরা বাংলাদেশকে সম্মানিত করেছে। আগামী দিনে এই টিমটাকে আরো শক্তিশালী করার জন্য ক্রীড়া প্রতিমন্ত্রী সাহেব উপস্থিত আছে, আমাদের জনতার মেয়র সাবেক এবং বাফুফের সম্মানিত সভাপতি তাবিদ আউয়াল সাহেব, দুইজনে কিন্তু ফুটবল প্লেয়ার, এবং বিশেষ করে আমিনুল হক আমাদের বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় একজন ফুটবলার ছিলেন, যিনি নতুন করে পৃথিবীতে বাংলাদেশকে নতুন সম্মানের জায়গা করে দিয়েছিলেন। তা আমি তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। তবে চ্যাম্পিয়ন হয়েছে যতটুকু, আমি শুনতে পাচ্ছি না, আমি কথা বলে নিব তো বোনাস। আচ্ছা ঠিক আছে, আমি দুজনের সাথে কথা বলে ব্যবস্থা করব। থ্যাংক ইউ। হ্যালো, আমি যেটা বলছিলাম, তো আমি যতটুকু খুশি হয়েছি বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে,
তার চেয়েও বেশি খুশি হয়েছে এমন একটি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে সবচেয়ে বেশি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমরা তোমাদের পাশে আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জনাব শফিকুল ইসলাম খান, আপনাকে সম্মানিত অ্যাডমিনিস্ট্রেটর নর্থ সিটি কর্পোরেশন। বলে দেব আমি আমার পক্ষ থেকে, ঢাকা উত্তর সিটির পক্ষ থেকে প্রতি প্লেয়ার জন্য 50,000 টাকা করে আমি উপহার দেব। একজন খেলোয়াড় যখন খেলে। গণভোটকে অস্বীকার করে নতুন ফাঁসিবাদের পথে হাঁটছে বিএনপি। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশে এমন মন্তব্য করেছেন 11 দলের নেতারা। শনিবার বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে নেতারা বলেন, জনগণের ম্যান্ডেটকে উপেক্ষা করলে রাজপথে মোকাবেলা করা হবে। সংস্কারকে এড়িয়ে গিয়ে ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের দাবি সংসদ থেকে শেষ পর্যন্ত গড়ালো রাজপথেই। শনিবার বিকেলে বাইতুল মুকাররমের উত্তর গেটে জামায়াত সহ 11 দলীয় ঐক্য জোটের এই বিক্ষোভ মিছিল করে হাজারো নেতাকর্মীরা। 11 দলীয় ঐক্যে আয়োজিত বিক্ষোভপূর্বক সমাবেশে নেতারা বলেন, জনগণের ম্যান্ডেটকে উপেক্ষা করলে রাজপথে মোকাবেলা করা হবে। বিএনপি যে পথে হাঁটছে সেটা ফ্যাসিবাদের পথ। বিএনপি যে পথে হাঁটছে সেটা জনগণের বিরুদ্ধ পথ, সেটা ফ্যাসিবাদের পথ। আমাদেরকে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আপনারা সংস্কার চান না, গণভোট চান না, তার পেছনের কারণ হলো আপনারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এক ব্যক্তির করায়ত্ত করে রাখতে চান। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলেও জানান 11 দলের নেতারা। হ্যাঁ ভোটের রায়কে যারা অস্বীকার করে বেঈমানি করতে চায় তাদের স্থান এই বাংলার মসনদে হবে না। 70% জনগণের বিপক্ষে গিয়ে দেশের ক্ষমতার মসনদে টিকতে পারবেন না। সমাবেশে জামায়াত ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, গণভোটকে অস্বীকার করার মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের কায়দায় ফিরছে বিএনপি। 70 রায় অস্বীকার করার মধ্য দিয়ে আবার তারা আওয়ামী লীগের সেই ফ্যাসিবাদী কায়দায় এক ব্যক্তির কাছে সমস্ত ক্ষমতা দিতে চায়। সংস্কারকে এড়িয়ে গিয়ে আবার ফ্যাসিবাদ যদি কায়েম করতে চান, ইতিহাস থেকে সবক নেন, সেই পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। সমাবেশে দেশের জ্বালানি সংকট নিয়েও সরকারের সমালোচনা করেন বক্তারা। সাথী ও বন্ধুগণ, তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আমরা বিগত অন্তর্বর্তী সরকারের অর্জন ধরে রাখতে হলে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার ওমরাহ পালন শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। রাজনৈতিক ঐক্য ছাড়া সরকার টিকে থাকতে পারবে না বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বলেন, সংবিধান সংস্কারের জন্য সংসদে একটি সংস্কার পরিষদ গঠন জরুরি। যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ, এই যে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ যার যে সকল উপদেষ্টা ছিলেন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদেরকে দায়িত্ব নিতে হবে। তারা তো এই অধ্যাদেশগুলো করেছিল, তো তারা কেন করেছিল, এখন যে বাতিল করা হচ্ছে, এগুলো নিয়ে তাদেরকে কথা বলতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে মুখ খুলতে হবে। তারা অধ্যাদেশ করে চলে গিয়েছে, একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে গিয়েছে। এখন এই আইনগুলো, অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাবে, সংস্কার হবে না, আর তারা কোনো কথা বলবে না, তারা যার যার ক্যারিয়ারে ফিরে যাবে। এটা কিন্তু হবে না। জনগণের কাঠগড়া তাদেরকেও দাঁড় করতে হবে। অবৈধ মজুদ ও চোরাচালানের কারণে তৈরি হচ্ছে জ্বালানি তেলের কৃত্রিম সংকট, এই কথা জানিয়ে আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান তেলের কালোবাজারে রোধে প্রয়োজনে মৃত্যুদণ্ডের শাস্তি প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন। আর চিফ হুইপ নুরুল ইসলাম মনি মন্তব্য করেছেন, দ্বিগুণ মজুদ থাকা সত্ত্বেও জ্বালানি তেল চোরাচালান ও বাড়তি সংগ্রহে বাজার স্বাভাবিক রাখতে হিমশিম খাচ্ছে সরকার। এদিকে দেশের জ্বালানি তেলের বাজারে অস্থিরতা তৈরির পেছনে রাজনৈতিক দুরভিসন্ধি থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
থরে থরে সাজিয়ে রাখা ডিজেল ভর্তি এসব ব্যারেল পতেঙ্গার বহির্নোঙর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জব্দ করে কোস্টগার্ড। মিয়ানমারের উদ্দেশ্যে পাচারকালে একটি বোটে তল্লাশি চালিয়ে এ সময় ৬,০০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। আটক করা হয় ৮ রোহিঙ্গা সহ ১২ জন পাচারকারীকে। একই দিন পঞ্চগড়ের তেতুলিয়ায় বিজিবি জব্দ করে ২ গ্যালন ডিজেল। চাহিদার তুলনায় দ্বিগুণ তেল দেশে মজুদ থাকার পরও কেবল চোরাচালান ও আতঙ্কিত হয়ে মানুষ প্রয়োজনের তুলনায় বেশি তেল সংগ্রহ করার কারণে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা শুরু হয়েছে বলে দাবি করেন চিফ হুইপ। যে পরিমাণ ফুয়েল বাংলাদেশে নর্মাল টাইমে দরকার তার দ্বিগুণ ফুয়েল দিয়েও আমরা কিন্তু এখন সামাল দিতে পারছি না। একই লোক একটা মোটরসাইকেল গিয়ে 3 বার বা 4 বার ফুয়েল নেয় প্রতিদিনে। তার একটা মেজার বের করার চেষ্টা করছি, এই ফুয়েলটা যায় যে কোনো একটা পাশের দেশে যায় স্মাগলিং হয়ে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির এমন সময়ে দেশের সীমান্তবর্তী এলাকায় জ্বালানি তেলের চোরাচালান বেড়ে যাওয়া উদ্বেগজনক। দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করতে এমন পরিবেশ তৈরির অপচেষ্টা চলছে বলে মনে করেন আইনমন্ত্রী। কালোবাজারি এবং মজুতদারির বিরুদ্ধে সেকশন 25-এর যে শাস্তির বিধান করা হয়েছে, প্রয়োজন বোধে সেই শাস্তি আমরা প্রয়োগ করব। তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এদিকে পর্যাপ্ত মজুদ থাকার পরও জ্বালানি তেলের সংকটের পেছনে সরকার বিরোধী গোষ্ঠীর রাজনৈতিক দুরভিসন্ধি থাকতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। একটা গোষ্ঠী সবসময় চাইবে যে সরকারকে অস্থিরতায় ফেলতে, কিন্তু দায়িত্বটা সরকারের। এবং আরো একটি বিষয় গুরুত্বপূর্ণ যে পাম্পগুলোকে মনিটরিং করা, যে পতিত গোষ্ঠী যারা অস্থিরতা সৃষ্টি করতেছে তাদের হয়ে কাজ করছে কিনা সে বিষয়টাও খতিয়ে দেখাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেশীয় বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির সাথে জড়িতদের চিহ্নিত করার পাশাপাশি দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদকে চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে সদস্য করে 5 সদস্যের সংসদ সচিবালয় কমিশন গঠন করা হয়েছে। কমিশনের অন্য 3 সদস্যরা হলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, আইনমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গত বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। জাতীয় সংসদ সচিবালয় আইন 1994-এর 7 ধারা অনুযায়ী এই সংসদ সচিবালয় কমিশন গঠন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এবার ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। ইরানের হামলায় বিধ্বস্ত মার্কিন যুদ্ধ বিমানের এক পাইলটকে হন্যে হয়ে খুঁজছে যুক্তরাষ্ট্র। নিখোঁজ ক্রুকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে তেহরানও। এদিকে ইরানের পেট্রোকেমিক্যাল ও পারমাণবিক স্থাপনায় যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। এই হামলায় উপসাগরীয় দেশগুলোতে তেজস্ক্রিয় বিকিরণে বিষয়ে সতর্ক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। গেল 5 সপ্তাহে ইরানের যুদ্ধে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক ঘন্টার ব্যবধানে ইরানের কাছে 2টি যুদ্ধবিমান হারিয়েছে দেশটি। এতে এখনো নিখোঁজ রয়েছেন একজন পাইলট। 2 দশকে প্রথম ইরানে যুদ্ধবিমান ভূপাতিত হয় প্রশ্নবিদ্ধ মার্কিন রণকৌশল। এরই মধ্যে নিখোঁজ পাইলটকে হন্য হয়ে খুঁজছে যুক্তরাষ্ট্র। নিখোঁজ ক্রুকে খুঁজে পেতে অভিযান চালাচ্ছে ইরানের সামরিক বাহিনীও। ধরে দিতে পারলে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে মার্কিন নিখোঁজ ক্রু তেহরানের হাতে ধরা পড়লে পাল্টে যেতে পারে যুদ্ধের গতিপথ। এর মধ্যেই অব্যাহত রয়েছে পাল্টাপাল্টি হামলা। ইরান জুড়ে নতুন করে যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল, যা আঘাত হেনেছে তেহরানের পেট্রোকেমিক্যাল ও পারমাণবিক স্থাপনায়। ঘটেছে হতাহতের ঘটনাও। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, বুশেহর পারমাণবিক স্থাপনায় অন্তত 4 বার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। এতে উপসাগরীয় দেশগুলোতে তেজস্ক্রিয় বিকিরণের ঝুঁকির বিষয়ে সতর্ক করেন তিনি। এদিকে পাল্টা ইসরায়েল জুড়েও হামলা চালিয়েছে ইরান। দেশটির একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাতে নেগেভের শিল্প এলাকায় আগুন লাগার খবর পাওয়া গেছে। সেই সঙ্গে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আফরিন মৌ, নিউজ 24। দর্শক, এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।